আমরা এ আগে বলি, সি পরে বলি, তাহলে অ্যানোড আগে ক্যাথোড পরে। বাঁ দিক থেকে লিখি তাহলে বা আগে ডান দিকে গিয়ে শেষ হয়, তাহলে ডান দিকে লাস্ট, তাই হচ্ছে বাঁ দিকে অ্যানোড ডান দিকে ক্যাথোড। আর জারণ বিজারণের জন্য আমরা জারণ কথাটা আগে বলি, বিজারণ কথাটা পরে বলি, এর জন্য আমরা বলছি জারণ, তারপর হচ্ছে বিজারণ। তাহলে এবার ক্ষয় আর সঞ্চয়ে আবার বলছি, তাহলে ক্ষয় আর সঞ্চয়ে কি হচ্ছে যে তা প্রথমে সময় মানুষ নষ্ট করে, স্টুডেন্টরা প্রথমে সময় নষ্ট করে পরে সময়টাকে কাজে লাগায়, তাই তো? তাহলে প্রথমে হচ্ছে জারণটার কি হচ্ছে, জারণের যে থাকবে অ্যানোড দণ্ডটা সে ক্ষয় পাবে, আর বিজারণের যে এখানে হবে সে হচ্ছে সঞ্চয় হবে। ঠিক আছে, তাহলে আমরা সবগুলোই কার সাথে তুলনা করি, আমরা বাস্তব জীবনে হচ্ছে তুলনা করেই চলি, একজনের তুলনায় একজন, তাই তো? যেরকম অমুকের ছেলে এত পাইছে, তুই এত কম কেন পাইছিস, তুই খারাপ হয়ে গেলি আর তুমি খারাপ হয়ে গেলে, তাহলে এইটাকে আমাদের প্রমাণ। তাহলে আমরা হাইড্রোজেনটাকে প্ল্যাটিনাম ধাতুর উপস্থিতিতে আমরা অধিশোষণ করাই। এবার বিজারণ বিভব বলছি, যার মান ছোট সে সবসময় জারিত হবে, যার মান বড়। বিজারণ বিভব কথাটা, বিজারণ কথাটা আছে, তার মানে এই মানটা যার বড় হবে সে বিজারিত হবে, রেসপেক্টিভ। এখানে কিন্তু গোটাটাই কিন্তু রেসপেক্টিভ। এবার কথা হচ্ছে, আমি এখানে দেখলাম যে আমরা হচ্ছে জিঙ্ক ধাতু নিলাম হচ্ছে অ্যানোডে, ক্যাথোডে নিচ্ছি আমরা কপার ধাতু, তাই তো? তাহলে এই যদি ক্ষয়প্রাপ্ত হয় তাহলে এখানের এই জিঙ্ক ধাতুর এখানে জিঙ্ক পরমাণুগুলো কি তৈরি হবে, Zn2+, তাহলে এখান থেকে তৈরি হবে Zn2+, যেহেতু জারিত হবে বলছি, তাহলে জিঙ্ক 0 থেকে 2+ জারিত হয়ে গেল, দুইটা ইলেকট্রন। ঠিক আছে, তাহলে ইলেকট্রনের কি হয়ে গেল, ঘাটতি হয়ে গেল, ক্ষয় হয়ে গেল, ধাতু থেকে কি হয়ে গেল, আয়নে চলে আসলো, এখানে জিঙ্ক সালফেট তৈরি করে দিল। এবার ক্যাথোডে তো ইলেকট্রন আছে। এবার এই ইলেকট্রনটা কোথায় যাবে, ঘাটতি পূরণ করার জন্য এই ক্যাথোডে যাবে, তাহলে এই ইলেকট্রনটা ঝাঁপায় যাবে কোথায়, ক্যাথোডে। তো এই একে কে নিয়ে যাবে, H2 নিয়ে যাবে, হাইড্রোজেন এইখানে নিয়ে যাবে একটা সল্ট ব্রিজ, একটা ব্রিজ লাগবে না এখানে যাওয়ার জন্য, এখানে একটা লবণ সেতু থাকবে, পরে বলবো কথা বলতে একটা লবণ সেতু থাকে। এখানে ম্যাক্সিমাম ক্ষেত্রে ইউজ করে পটাশিয়াম ক্লোরাইড অথবা হচ্ছে পটাশিয়াম নাইট্রেট। কেন, কারণ হচ্ছে দেখো, এইবার এদিকে বলছি এই জারণ হবে, তাহলে আমরা জানি জারণ বিজারণ একই সঙ্গে যুগপৎ প্রক্রিয়া একটা একসাথেই ঘটবে। তাহলে এই যেহেতু জারিত হচ্ছে তাহলে একে বিজারিত হইতেই হবে। হ্যাঁ, তাহলে এইখানে যে দ্রবণে যে কপার 2+গুলো ঘোরাঘুরি করছিল, তারা কি করবে, এই কপার 2+গুলো দুইটা ইলেকট্রন শোষণ করে কি করবে, ধাতব কপারে পরিণত হবে, সেগুলি কোথায় জমা পড়বে, নিচে দিতে বলবে, এর চতুর্দিকে যেখানে আছে এখানে কি হচ্ছে সঞ্চিত হবে। এটাকে বলে হচ্ছে, যদি আমি এটা লোহার উপরে যদি রূপার প্রলেপ দিই তাহলে এটাকে বলে তড়িৎ লেপন। কিন্তু আমার অ্যাকচুয়াল প্রক্রিয়াটা কি হচ্ছে, ইলেকট্রনের ট্রান্সফার হচ্ছে, তার মানে এখান থেকে দুইটা ইলেকট্রন কোথায় যাচ্ছে, এই ক্যাথোডে। এই যে লবণ সেতু, এই যে পটাশিয়াম ক্লোরাইড বা এগার জেলি বা এই যে এই পটাশিয়াম নাইট্রেট থাকে, এদের কাজ হচ্ছে কুলির কাজ, কুলি বহন করে নেবে, বহন করে নিয়ে যাবে। যদি বহন করে না নেয় তাহলে কি হবে, একটা কোম্পানিতে মাল উৎপন্ন হচ্ছে, তুমি তোমার কাছে কোনো এই লকডাউনের পরিস্থিতিতে কোম্পানিগুলো কেন বসে যাচ্ছে, কোম্পানি তো মেশিন দিয়ে মাল তৈরি করবে, কিন্তু সেখান থেকে সাপ্লাই করার জন্য মিনিমাম লোক লাগবে, তো সে ট্রাকে ভরতে হবে, বা যে মেশিনটাই চলবে সেই মেশিনটা একটা লোক লাগবে, তো একটা ক্রেন দিয়ে সেই মালটাকে উঠায় নিয়ে তো আরেক জায়গায় রাখতে হবে। এবার এখানে প্রচুর পরিমাণে আমার মাল তৈরি হচ্ছে, এখান থেকে যাবে কি করে, এই সল্ট ব্রিজ, এই যে এইখানে এই জায়গাটায় তৈরি হয়, দেখো এখানে কি হচ্ছে 0 নিউট্রাল, আর এখানে তৈরি হচ্ছে কি এই জায়গাটায় ধনাত্মক, এখানে তৈরি হয় জিটা পোটেনশিয়াল, জিটা বিভব, এটাকে বলে জিটা বিভব। এই জিটা বিভবটা যদি বেশি হয়ে যায়, দেখো এখানে যেহেতু ধনাত্মক তৈরি হচ্ছে, তাহলে এ সবসময় এখানে আবেশের জন্য ঋণাত্মক আধান তৈরি করে ফেলবে, একটা আবেশ তৈরি হবে। এবার আবেশটা কীরকম বলো তো, যে টুকাই আজকে খেলতে যাবেই না, দীপজ্যোতি বলছে চল না যাই, তার মানে কিন্তু কি, ও যেহেতু যাচ্ছে, ও যেহেতু আধানগ্রস্ত, ও যেহেতু খেলার ইচ্ছা, ওকে কিন্তু ও কনভিন্স করতে থাকবে। তো এখানেও তাই, এখানে যখনই একটা বিপরীত ধর্মী আদান তৈরি হচ্ছে আবেশের জন্য, এখানে কিন্তু একটা উল্টা আদান তৈরি হচ্ছে, এর জন্য এখানে একটা তাহলে বিভব তৈরি হবে, একটা বিভব পার্থক্য তৈরি হবে, এটাকে বলে জিটা পোটেনশিয়াল বা জিটা বিভব। এই জিটা বিভবটাকে কমাবে, আর যদি এই জিটা বিভবটা যদি বাড়তে থাকে তাহলে কিছুক্ষণ পরে তো জিঙ্ক আর জিঙ্ক 2+ যাবেই না, যাবে না, কারণ এখানে তো গিয়ে দেখছে মাল স্টোর হয়ে যাচ্ছে, আমার কোম্পানিতে এত মাল জমে গেছে, এগুলোই সাপ্লাই করতে পারছি না, আমি আবার নতুন করে মাল তৈরি করব,
অর্থাৎ এই রাসায়নিক বিক্রিয়াটা কি হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। তাহলে আমরা একটা জিনিস দেখছি যে ইলেকট্রনের ট্রান্সফারটা হচ্ছে বাঁ দিক থেকে ডান ডান দিকে। দিকে। তাহলে ইলেকট্রিসিটি কোন দিক থেকে কোন দিকে আসবে, বাইরে থেকে ডান দিকে। উল্টা দিকে যেদিকে ইলেকট্রন যাবে তার উল্টা দিকে, হ্যাঁ উল্টা দিকে তো। তাহলে ইলেকট্রিসিটি এদিকে আসবে। তাহলে এই হচ্ছে আমার ইলেকট্রিসিটি। তাহলে ইলেকট্রিসিটিটা আমার কি হবে, তাহলে ডান দিক থেকে বাঁ দিকে আসবে। তাহলে এখান থেকে আমরা দুই ধরনের প্রক্রিয়া আমরা দেখব বা দুই ধরনের কোষ দেখব। একটা কি ধরনের কোষ দেখব, এক ধরনের কোষ দেখব যেখানে আমি বাইরের থেকে ইলেকট্রিসিটি দিয়ে আমি বিক্রিয়াটা করাচ্ছি। বাইরে থেকে আমি কারেন্ট পাঠাচ্ছি, তারপরে বিক্রিয়াটা শুরু হচ্ছে। আরেকটা ভিতরে, হ্যাঁ আরেকটা কি হতে পারে, এইখানে বিক্রিয়া হবে, এইখান থেকে তড়িৎ শক্তি তৈরি হবে, পরে আর কি লাস্টে হবে। লাস্টে তড়িৎ শক্তি, বিক্রিয়ার পরে লাস্টে তড়িৎ শক্তি, যেটার দুইটারই মিক্সচার পাই আমরা হচ্ছে মোবাইলের ব্যাটারিতে। কারেন্ট দিয়ে চার্জ করছি, হ্যাঁ তারপরে এবার আবার চার্জে ব্যাটারি থেকে কারেন্ট পাচ্ছি, ওই কারেন্ট ওই এই তড়িৎ শক্তি পাচ্ছি, যেটা দিয়ে তো আমাদের ব্যাটারি চলছে। ঠিক আছে, এইটা হচ্ছে দুইটার মিক্সচার, এর জন্য এটাকে বলে সেকেন্ডারি ব্যাটারি। ঠিক আছে, হ্যাঁ বোঝা গেল। তাহলে আমরা এখান থেকে দুই ধরনের কোষ পাচ্ছি, একটা হচ্ছে ইলেকট্রিসিটি দিয়ে হচ্ছে রাসায়নিক বিক্রিয়া করছি, আর একটা রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে তড়িৎ শক্তি উৎপন্ন করছি। তাহলে প্রথমটাকে আমরা বলবো হচ্ছে তড়িৎ রাসায়নিক কোষ, যেখানে তড়িৎ দিচ্ছি, তড়িৎ আগে, রাসায়নিক বিক্রিয়া পরে, এটাকে আমরা বলছি হচ্ছে তড়িৎ রাসায়নিক কোষ। তাহলে এখান থেকে আমরা পাবো তড়িৎ দিয়ে যদি রাসায়নিক বিক্রিয়া করি, বিক্রিয়া, তাহলে এটাকে আমরা বলবো হচ্ছে তড়িৎ রাসায়নিক কোষ। এখানে অনেক ধরনের কোষ আছে, দেখবা ড্যানিয়েল সেল, ভোল্টা কোষ, ভোল্টীয় কোষ আর কি, তড়িৎ রাসায়নিক। তাহলে এটাকে আমরা বলবো তড়িৎ রাসায়নিক বিক্রিয়া, তাই তো, বা তড়িৎ, এখান থেকে যে আমরা সেলটা তৈরি করব সেটা তড়িৎ রাসায়নিক কোষ। ঠিক আছে, আর এটা যেটা আমরা রাসায়নিক বিক্রিয়ার ফলে যেটা উৎপন্ন হবে সেটা হচ্ছে ওইটাকে খুব ওটা হচ্ছে ড্যানিয়েল সেল বলে, ওইটাকে ড্যানিয়েল সেল বলে, যেখানে রাসায়নিক বিক্রিয়া থেকে হচ্ছে তড়িৎ তৈরি হবে। হ্যাঁ, আমি এক্সাম্পলগুলো পরে দেখে বলছি, বেসিক জিনিসটা বুঝি। তাহলে এক জায়গায় তড়িৎ দিয়ে রাসায়নিক বিক্রিয়া হচ্ছে, একবার রাসায়নিক বিক্রিয়া থেকে আমরা তড়িৎ শক্তি পাচ্ছি। বোঝা গেল। তাহলে এই গেল আমাদের অ্যানোডের গল্প, ক্যাথোডের গল্প। ঠিক আছে, এইবার বললাম এখানে তাহলে একটা বিভব তৈরি হচ্ছে, তো তাহলে এই বিভবগুলোকে আমরা একটু দেখব যে কোন ক্ষেত্রে বিক্রিয়া হবে, কোন ক্ষেত্রে বিক্রিয়াটা হবে না। আমরা আগে বলছিলাম যে পাহাড়ের উপর থেকে কেন জল পড়ে, নিচের থেকে জল উপরের দিকে কেন যায় না, তাই তো। তাহলে নিশ্চয়ই এদের মধ্যে একটা বিভবের পার্থক্য হবে। তাহলে আমরা এই অ্যানোড, এই আমাদের ক্যাথোড, তাহলে এই আমার অ্যানোড, এই আমার ক্যাথোড। তাহলে এখান থেকে আমরা দেখছি এটাতে জারণ হচ্ছে, তার মানে এখানে একটা জারণ বিভব পাবো, এখানে হচ্ছে বিজারণ বিভব। তাহলে এটাকে আমি বলতে পারি ই অক্সিডেশন, ইজির অক্সিডেশন। অক্সিডেশন মানে হচ্ছে ই মানে হচ্ছে বিভব, সেলের এনার্জি আর কি, পোটেনশিয়াল এনার্জি, যেটা বিজারণ বিভব। তাহলে আর এটা হচ্ছে আমি ই0 রিডাকশান, ই রিডাকশান, এর যে পিরিয়ড এখন নোটেশনগুলো ইউজ করা শুরু করছি। ঠিক আছে, হ্যাঁ, বিজারণ রিডাকশান। রিডাকশান মানে হচ্ছে বিজারণ, আর অক্স মানে হচ্ছে আমি বলতে চাচ্ছি অক্সিডেশন। ঠিক আছে, এইবার আমার কথা হচ্ছে কখন এই রাসায়নিক বিক্রিয়াটা চলবে, কখন চলবে। তার মানে দুজনের মধ্যে একটা বিভবের পার্থক্য হবে। দুইটা যদি সেম হয় তাহলে তো হবে না। তাহলে এবার দুইটার মধ্যে একটা জারণ বিজারণের একটা পার্থক্য তৈরি হবে। তাহলে এই যে পার্থক্যের জন্য একটা কোষ বিক্রিয়া চলে,
সেটাকেই আমরা বলবো হচ্ছে কোষের তড়িৎ চালক বল। তড়িৎ চালক বল, ওয়ান অফ দি মোস্ট ইম্পর্টেন্ট, তড়িৎ চালক বল বল যেটাকে আমরা বলি ইএমএফ, ইলেকট্রোমোটিভ ফোর্স, ইএমএফ। ঠিক আছে, এই জিরো সেল বা যদি আমি বলি জিরোটা, দেখবা জিরোটা আমরা বসাবো সবসময় প্রমাণের ক্ষেত্রে। আমরা আগেও দেখছি প্রমাণ অবস্থার জন্য আমরা জিরো বসাই। টাইম বা জিরো নেই। জিরো, এই উপরে নোটেশন জিরো মানেই কিন্তু আমরা হচ্ছে প্রমাণ অবস্থাটা দেখছি। তাহলে এই তড়িৎচালক বলটা নির্ভর করছে হচ্ছে দুইজনের কি হচ্ছে, দুইটা তড়িৎদ্বারের বিভব পার্থক্য। এটা মনে রাখবা, এটা সবসময় হচ্ছে। তাহলে কে ধনাত্মক থাকছে, কে ঋণাত্মক থাকছে? মোট কথা হচ্ছে এই বিভব মানে কি, সবসময় উচ্চ বিভব থেকে তো নিম্ন বিভবের দিকে যাবে। ই সেল মানে মনে রাখবা উচ্চ বিভব থেকে নিম্ন বিভব। তারপরে তো এই জার্ন বিভবটা বেশি, ভালো করে বলো। উচ্চ হতে নিম্ন বিভব যায়। বিজারণ বেশি। উচ্চ বিভব কোথায় থাকে? উচ্চ বিভব আর নিম্ন বিভবের পার্থক্যটাই তো জিরো সেল। যদি দুইজনের যদি হাইটের যদি পার্থক্য না থাকে, তাহলে কি এক জায়গা থেকে আরেক জায়গায় জল যাবে? না, তাহলে একজনের বিভব বেশি, একজনের বিভব কম। এর জন্য যত বিভব পার্থক্য হবে তত কি হবে, ইলেকট্রিসিটি ফ্লো বেশি হবে। কার সূত্র অনুযায়ী? ওহমের সূত্র। বিভব পার্থক্যের কি ব্যস্ত সমানুপাতিক, মধ্যবর্তী রোধে বর্গের ব্যস্তানুপাতিক। কত প্রবাহ মাত্রা হবে তার বিভব মাত্রার সমানুপাতিক। তো তাহলে এই উচ্চ বিভব থেকে নিম্ন বিভব, তাহলে উচ্চ বিভব আমরা কোথায় পাচ্ছিলাম? উচ্চ উচ্চ পাহাড়ের নিচে। ইরিডাকশন। রিডাকশনে আচ্ছা, উচ্চ প্লাস। হ্যাঁ, কি বললাম তো এতক্ষণ? এটা প্রথমের দিকে দুইটার মধ্যে যার মানটা বড়, বড় হবে সেটা হবে। বিজয়ন্ত হবে। জার্মান বড় সেটা হবে। তাহলে সে বেশি তার কম, তাহলে উচ্চ বিভব থেকে নিম্ন বিভব মনে থাকবে। তাহলে আমরা বলতে পারি ই জিরো সেল সমান সমান ই আর মাইনাস ই এল, ই রাইট, ই বা ই ক্যাথোড, ই জিরো ক্যাথোড মাইনাস, এটা মনে রাখবা একদম সব সময়ের জন্য মনে রাখবা। ঠিক আছে, তার মানে উপরের থেকে নিচের দিকে। আর একটা জিনিস ভাবো না, এখান থেকে অ্যাকচুয়ালি কি হচ্ছে, তড়িৎ প্রবাহ হচ্ছে। তাহলে এইখান থেকে যদি এখানে এইখান থেকে এখানে যদি কারেন্ট পাস হয়, তাহলে ইলেকট্রিসিটি কোন দিক থেকে কোন দিকে আসবে? প্রবাহ মাত্রাটা কোন দিক থেকে কোন দিকে? তাহলে এটা তো অবশ্যই বেশি হবে বিভব। হ্যাঁ, নাহলে কেন এদিক থেকে এদিক থেকে যাবে কেন? আমাদের মেইন দরকার কিন্তু কারেন্ট, তড়িৎ রসায়ন কিন্তু, তড়িৎ ইলেকট্রিসিটি। তাহলে কারেন্ট যদি আমাকে এখান থেকে এখানে আসতে হয়, এটা বিভব উচ্চ হতে হবে, বিভবটা বেশি হবে। এটা নিম্ন বিভব হতে হবে। বেসিক লজিক তো, আবার অত আবার রসায়ন জানার দরকার নেই, বেসিক জিনিস। এদিক থেকে এদিকে যদি কারেন্ট যায়, তাহলে এদিকে কারেন্টের মানটা বেশি হতে হবে, এখানে কারেন্টের মানটা কম। ঠিক আছে, তাহলে আমরা দেখছি ই জিরো সেল সমান সমান ই ক্যাথোড মাইনাস ই অ্যানোড বা ই আর মাইনাস ই এল। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমার এটার তড়িৎ চালক বল। ই জিরো সেল সমান সমান ই ক্যাথোড মাইনাস ই অ্যানোড। বুঝতে কোনো অসুবিধা আছে? আচ্ছা, কয়েকটা ছোট ছোট জিনিস আমি স্কিপ করে আসছি, সেই জিনিসগুলো একটু বলে দিই। সেটা হচ্ছে, ধরো আমি একটা এক্সাম্পলই নিই। এখানে ধরো জিঙ্ক প্লাস কপার সালফেট। কেন? কারণ এখানে জিঙ্ক ধাতুটা অ্যানোডে আছে, আর এখানে কপার সালফেট। এখানে যেহেতু স্টোরেজ নিচ্ছে, এখান থেকে কিছু পরিমাণ জিঙ্ক সালফেট উৎপন্ন হয়ে থাকবে, আবার এখানে কপার সালফেটও কিছুটা পরিমাণ উৎপন্ন হয়ে থাকবে, যেহেতু তড়িৎ বিশ্লেষণটাকে এখানে H2SO4। তাহলে জিঙ্ক ধাতু আর কপার সালফেট দ্রবণ, দেখো গল্পটা কী হচ্ছে। বা আমি জিঙ্ক আর কপার নিয়েও H2SO4 দিতে পারি। তাহলে এখান থেকে দেখছি আমরা জিঙ্ক সালফেট, কপার CO2 প্লাস সিইউ তৈরি বা প্লাস টু। হ্যাঁ, এখানে CO2 প্লাস ওখানে। আর এখানে কপার ধাতু আছে তো। এবার এই কপার ধাতু মানে এখান থেকে সাইডের পরমাণুগুলো এই যে H2SO4 এর সাথে বিক্রিয়া করে কিছু কপার সালফেট এই দ্রবণে ঘুরতে থাকবে। মানে H2SO4 নিচ্ছ মানে কিন্তু এখানে এই দ্রবণটা অটোমেটিক তৈরি হয়ে যাবে পুরো কাজ বিক্রিয়া করে। ওই কপার ধাতুগুলোই হচ্ছে এখানে, পরে লাস্টে তো আর পাবে না,
তখন এই যে এটাই যে এখান থেকে জিঙ্ক 2+ এখানে, ঠিক আছে, এই ধাতুটা সঞ্চিত হবে যখন আমরা এইভাবে এই তড়িৎ রাসায়নিক কোর্স নেব। যখন প্রলেপ দেবো তখন এই কনসেপ্ট আমি আলাদা করে বলবো। মোট কথা যখন আমরা করবো না, যখন আমরা তড়িৎ লেপন দেবো তখন দেখবো যে এই ধাতুটাকে ক্যারি করে নিয়ে যাচ্ছে এখানটায় গিয়ে জমা দিচ্ছে, ঠিক আছে। মানে এখানে জাস্ট আমরা তড়িৎ রাসায়নিক অ্যানোড ক্যাথোডটা বোঝার জন্য বলছি। একটা বিক্রিয়া অ্যাকচুয়ালি হচ্ছেটা কি, এইখান থেকে জিঙ্ক 2+ দ্রবণে চলে আসতেছে, আর এখান থেকে কপার সালফেট কপার 2+ যেগুলি থাকবে এই দ্রবণের মধ্যে, এখানে জিঙ্ক এই H2SO4 আমি তড়িৎ বিশ্লেষণ হিসেবে নিচ্ছি, তো এখানে প্রচুর পরিমাণে জিঙ্ক সালফেট তৈরি হবে, এখানে প্রচুর পরিমাণে কপার সালফেট তৈরি হবে, দেওয়ার সাথে সাথেই ওইগুলোই পরে আস্তে আস্তে গিয়ে জমাট বাঁধতে থাকবে, ঠিক আছে। তড়িৎ লেপনে আবার ওইগুলো কিছু থাকবে না, তড়িৎ লেপনে এইটা থাকবে, এই ধাতু আর এই ধাতু গলানো থাকবে, এই ধাতুটা গলে গিয়ে এখানে গিয়ে আস্তে 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 অনুপরমাণুগুলো অধিশোষিত হতে থাকবে উপরের স্তরে। কথাটা বুঝাইতে পারলাম, ঠিক আছে। তাহলে এখান থেকে দেখো কী তৈরি হচ্ছে, জিঙ্ক আর কপার সালফেট। তাহলে জিঙ্ক মানে আমি যদি দুইটা আলাদা আলাদা তড়িৎ দান নিই, একটা জিঙ্ক দণ্ড আর একটা কপার দণ্ড, তাহলে দেখছি আমরা জিঙ্ক দণ্ডটা জারিত হয়ে এখান থেকে এখানে কী হয়ে গেল, জারণ হলো, আর কপারটা দুজন হইলো, কপার 2+ ছিল, এখানে জিঙ্ক 0, এখানে জিঙ্ক 2+, আর এখানে কপার 2+ ছিল, এখানে হলো কপার 0 হয়ে গেল, তাহলে বিজারণ, আর ওটা জানো হলো, ঠিক আছে। তাহলে এই বিক্রিয়া থেকে যেটা আমি ছোট্ট স্কিপ করে গেছি, তাহলে আমি এখান থেকে বলতে পারি যে জিঙ্ক ছিল 0, এখানে তৈরি হয়ে গেল জিঙ্ক 2+ প্লাস 2 ইলেকট্রন, তাহলে এই বিক্রিয়ার একটা জারণ বিভব হবে E0, আর এই কপার 2+ এখান থেকে তৈরি হবে হচ্ছে, তাহলে এই দুইটা বিক্রিয়ার জন্য আমার জিঙ্কের একটা আলাদা বিভব, কপারের একটা আলাদা বিভব, এটা কি হচ্ছে জারণ, এটাকে বলে হচ্ছে জারণ অর্ধ বিক্রিয়া। অর্ধ কেন? অর্ধেকটা করলাম, এটা দুইটা মিলে তো একটা বিক্রিয়া, এটা দেখো বইয়ের মধ্যে সুন্দর করে সংজ্ঞা দেওয়া আছে, অর্ধ লেখা হবে, আর এটা হচ্ছে বিজারণ অর্ধ। তাহলে এখান থেকে পাবো আমি ই অক্স, এখান থেকে আমি পাবো ই রিডাকশন, ই অক্সিডেশন, এখান থেকে পাবো আমি তাই তো। তাহলে আমরা এটা বলছি জারণ অর্ধ বিক্রিয়া, এটা বলছি বিজারণ অর্ধ বিক্রিয়া, বোঝা গেল। তাহলে দুইটা নিয়েই তোমার হচ্ছে সামগ্রিক বিক্রিয়া, আর আমরা জানি হচ্ছে জারণ বিজারণ একই সঙ্গে ঘটে, তাহলে বোঝা গেল। আচ্ছা, ই আর মাইনাস ই। এইবার আসবে আমাদের যেটা পরীক্ষার মধ্যে খুব আসে, সেটা হচ্ছে বলবে যে কোনো একটা তড়িৎ রাসায়নিক বিক্রিয়া ঘটবে কি ঘটবে না, তাহলে বা কোনো একটা রাসায়নিক বিক্রিয়া সেখান থেকে তড়িৎ উৎপন্ন হবে কি হবে না, তাহলে ডিপেন্ড করবে কার উপরে, সেই কোষ বিক্রিয়াটার হচ্ছে স্বতঃস্ফূর্ততার উপরে। একটা তড়িৎ রাসায়নিক কোষ বা একটা রাসায়নিক কোষ যেখান থেকে তড়িৎ শক্তি উৎপন্ন হয়, ধরো টিভি ব্যাটারি, সেখান থেকে আমরা ইলেকট্রিসিটি পাবো কি পাবো না সেটা নির্ভর করবে কার উপরে, তারা নিজেদের মধ্যে বিক্রিয়া করবে কি করবে না। কিছু আছে বাইরের থেকে শক্তি দিয়ে বিক্রিয়া করতে হয়। এইবার যদি এই টুকাই আর জয় এরা একজন আরেকজনের শত্রু, এদের মধ্যে কি আমার যুদ্ধ লাগাইতে হবে বাইরে থেকে? কিছু একটা বললি কিছু বলতে হবে না, এরা পাশাপাশি আসে মানে তেলে বেগুনে জ্বলে উঠবে, ঠিক আছে। তার মানে এদের ঝগড়াটা হচ্ছে, এদের বিক্রিয়াটা হচ্ছে স্বতঃস্ফূর্ত, কিন্তু এই সঞ্জয় আর হচ্ছে এই তন্ময় এদের মধ্যে খুব মিল, মানে খুবই মিল, এদের মধ্যে যুদ্ধ লাগানো সম্ভব? অনেক কষ্ট অনেক কাঠখড় পোড়ায় গিয়ে ওদের মধ্যে শত্রুতা তৈরি করতে হবে, তারপরে গিয়ে যুদ্ধ করবে, ঠিক আছে। তার মানে বাইরের থেকে আমাকে এদের এনার্জি দিতে হবে যুদ্ধ করার জন্য, আর এদের ক্ষেত্রে বাইরে থেকে এনার্জি দরকার না, এটা স্বতঃস্ফূর্তভাবে বিক্রিয়া করবে, তাই তো। তাহলে এখান থেকে আসবে হচ্ছে বিক্রিয়ার স্বতঃস্ফূর্ততা, এখান থেকে আমরা আসি আজকে এইটুকুই ছাড়বো, বিক্রিয়ার স্বতঃস্ফূর্ততা। এখন তো ঠান্ডা লাগতেছে, এবার আসবো আমরা বিক্রিয়ার স্বতঃস্ফূর্ততা। আমরা গতিবিদ্যার দ্বিতীয় সূত্র অনুযায়ী জানি যে কোনো একটা স্বতঃস্ফূর্ত বিক্রিয়ার ক্ষেত্রে কি হয়। তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রতে কী বলছিল, বিক্রিয়ার স্বতঃস্ফূর্ততা একটা মুক্ত শক্তির দরকার ছিল, সেটা কিসের মুক্ত শক্তি? গিবসের মুক্ত শক্তি।
তাই তো? বিক্রিয়ার স্বতঃস্ফূর্ততা বলতে আমরা কি বুঝি? ডেল জি। বিক্রিয়ার স্বতঃস্ফূর্ততা হচ্ছে আমরা ডিপেন্ড করবে ডেল জির উপরে। যদি ডেল জি 0 হয় তাহলে এটাকে কই থাকবে? সাম্য অবস্থা। বিক্রিয়াটা না এদিকে যাবে না এদিকে যাবে, কিন্তু তার মধ্যে কিন্তু একটা গতিশীলতা থাকেই আমরা জানি। আর ডেল জি যদি আমার 1 থেকে বেশি হয় তাহলে হচ্ছে অস্বতঃস্ফূর্ত, মানে এরা বিক্রিয়া করবেই না অত সহজে, বাইরে থেকে আমি এনার্জি না দেওয়া উচিত। আর যদি আমি ডেল জি যদি আমি তাহলে এটা হচ্ছে স্বতঃস্ফূর্ত, তার মানে ডেল জি লেস দেন 0 হচ্ছে স্বতঃস্ফূর্ত বিক্রিয়া। স্বতঃস্ফূর্ত সাম্যাবস্থার মধ্যে পার্থক্যটা কি? স্বতঃস্ফূর্ত সাম্যাবস্থা স্বতঃস্ফূর্ত মানে নিজেদের মধ্যে এমনি বিক্রিয়া করবে, আর সাম্য অবস্থা বলতে কাজই করবে না। মানে জায়গাটা করবে চুপচাপ হবে না। আমি পাশে আছি। হ্যাঁ, টাকা দিয়ে বাইরে থেকে শক্তি দিয়ে না দিয়ে বিক্রিয়া হবে। ধরো তোমার কাছে 100 টাকা ছিল, ওর কাছে 10 টাকা ছিল। এবার ওর কাছে যেহেতু কম, তুমি ওকেই টাকা দিবা অবশ্যই, ঠিক আছে? তাহলে টাকা দিতে 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 দেখলা তোমার কাছে 50 টাকা, ওর কাছে 50 টাকা। না তোমার কাছে 55 টাকা, ওর কাছে 55 টাকা হয়ে গেল। তখন কি তুমি ওকে দিতে যাবা? না, তখন কিন্তু মিউচুয়াল আসবে, তুই 5 টাকা দে আমি তোর 5 টাকা দিব, তুই 5 টাকা দে আমি তোর 5 টাকা দিব। তার মানে আলটিমেটলি কিন্তু দুজনের কাছে কিন্তু 55-55 থাকলো। এটাকে বলে সাম্য অবস্থা। কিন্তু তুমি যখন ওরে দিতেই থাকবা মানে একমুখী হচ্ছে, এটা হচ্ছে স্বতঃস্ফূর্ত। বা ও 10 টাকাই তোমাকে দিয়েই যাচ্ছে 10 পয়সা করে দিয়েই যাচ্ছে, অর্থাৎ যখন প্রক্রিয়াটা চলবে অটোমেটিকভাবে র্যান্ডামলি, তখন হচ্ছে স্বতঃস্ফূর্ত। আর সাম্য অবস্থা মানে হচ্ছে না এদিকে না এদিকে, মানে যখন বলে না মানুষ দোটানার মধ্যে থাকে, দোটানা কখন এদিকেও যাইতে লাগে ওইদিকেও যাইতে লাগে, এটাকে বলে সাম্য অবস্থা। মানে আলটিমেটলি কোনো দিকেই তো যাচ্ছে না, সাম্য অবস্থায় আছে, ঠিক আছে? আর স্বতঃস্ফূর্ত মানে যেটা তুমি নিজের ইচ্ছায় করছো। হুম, ঠিক আছে? তাহলে এইবার তড়িৎ রাসায়নিক বিক্রিয়ার সাথে স্বতঃস্ফূর্ততার একটা সম্পর্ক তৈরি করেছে। সেটা কি? যে বলছে যে ডেল জি সমান সমান হচ্ছে বিক্রিয়া, এখানে লিখে গিবসের মুক্ত শক্তির সাথে ও ইএমএফ এর মধ্যে সম্পর্ক, মানে ইলেকট্রোমোটিভ ফোর্স। দেখা যাচ্ছে না, ভালো করে ধরো। তাহলে গিবসের মুক্ত শক্তি ও ইএমএফ এর মধ্যে সম্পর্ক। তাহলে গিবস বলছে NFE0 সেল। এটা কি স্যার? এবার এফটা কি এনটা কি আমাদের জানতে হবে। তাহলে ডেল জি তো আমরা দেখলাম হচ্ছে মুক্ত শক্তির পরিবর্তন, মুক্ত শক্তির পরিবর্তন। এনটা কি? এন হচ্ছে কতগুলি ইলেকট্রন মুক্ত হচ্ছে, মুক্ত ইলেকট্রনের সংখ্যা। মুক্ত ইলেকট্রনের সংখ্যা আমরা কি করে বুঝবো? জিঙ্ক 2+, আমরা জিঙ্ক নিচ্ছিলাম, আর এখানে দ্রবণে ছিল কপার 2+, এখান থেকে আমি পাচ্ছি হচ্ছে জিঙ্ক 2+ আর হচ্ছে ধাতব কপার। এখানে তাহলে বলো তো ইলেকট্রন কতগুলি মুক্ত হচ্ছিল? এখানে তো নাই। দেখো এখান থেকে জিঙ্ক 2টা ইলেকট্রন মুক্ত করছিল, আর কপার 2+ এখান থেকে 2টা ইলেকট্রন নিয়ে নিল। না, ইলেকট্রনের ট্রান্সফার কয়টা হচ্ছে? 2টা। ইলেকট্রন কয়টা মুক্ত হচ্ছে এই বিক্রিয়ার জন্য? 2টা। এই যে মুক্ত ইলেকট্রনের সংখ্যা হচ্ছে 2। এইটাকে সে নি, কিন্তু এখানে এই বিক্রিয়াটা করার জন্য কয়টা ইলেকট্রন দায়ী? 2টা। এটা হচ্ছে এন। আর এই এফ মানে হচ্ছে ফ্যারাড। ফ্যারাড, 1 ফ্যারাড বা ফ্যারাড মানে আছে দেখবা তো সংখ্যাটা। হ্যাঁ, একটু দেখে নিবা। এই ফ্যারাড যেটা লাগবে, ফ্যারাড এটা হচ্ছে 96500 কুলম। দেখবা একটু নিজেদের জন্য কাজও থাক। এটা হচ্ছে ফ্যারাড। কত ফ্যারাড হচ্ছে ইলেকট্রিসিটি দরকার। আর এই E0 সেল কি বলছি? আমার হ্যাঁ তড়িৎ চালক বল, তড়িৎ চালক
সিল তো বুঝি না। ই মানে তো এনার্জি, হ্যাঁ স্যার। ঠিক আছে? ই হচ্ছে তড়িৎচালক বল, বোঝা গেল? তাহলে এটা হচ্ছে এফ বলছি আমরা ফ্যারাড বা ফ্যারাডে, সেই তার মানটা কত 9650 কুলম্ব, যদি আমি ফ্যারাড থেকে কুলম্বে ট্রান্সফার করি, ঠিক আছে? আর এখান থেকে বলছে মুক্ত শক্তি হচ্ছে ডেল জি লেস দেন 0। তাহলে এখান থেকে আমরা বলতে পারি স্বতঃস্ফূর্ত বিক্রিয়ার ক্ষেত্রে হ্যাঁ এটা তো হবে। তাই তো? তাহলে যদি স্বতঃস্ফূর্ত প্রক্রিয়ার ক্ষেত্রে আমি বলছি NF0 সেলের মান ঋণাত্মক হয়, তাহলে 0 থেকে কম মানে ঋণাত্মক ঋণাত্মক, হ্যাঁ? হুম তাহলে আমি এটাকে বলতে পারি -NFE0 সেল, এর মানটা যাই আসুক একটা নেগেটিভ ভ্যালু আসবে, এটা নেগেটিভ ভ্যালু। লেস দেন 0 মানেই তো নেগেটিভ, এটা ইমপ্লাই করে কি? এটাই নেগেটিভ নেগেটিভ, জিরোর বেশি কম। তাই তো? হুম লেস দেন 0 মানেই হচ্ছে নেগেটিভ ভ্যালু, যতই আসুক 100 200 400 500 যাই আসুক, তাহলে নেগেটিভ, তাহলে নেগেটিভ নেগেটিভ কাটা হয়ে গেল। তাহলে NF পজিটিভ ভ্যালু, হ্যাঁ একটা পজিটিভ ভ্যালু পাচ্ছি। এবার কথা হচ্ছে ইলেকট্রনের সংখ্যা কখনো ঋণাত্মক হবে না n অলওয়েজ পজিটিভ, ফ্যারাড অলওয়েজ পজিটিভ, ফ্যারাডে এটা হচ্ছে অলওয়েজ পজিটিভ, এটা অলওয়েজ যে কোনো কন্ডিশনে এটা হচ্ছে ধনাত্মক। তাহলে এও ধনাত্মক, এই মুক্ত ইলেকট্রনের সংখ্যা 1 2 3 4 হতে পারে, 5 হতে পারে, 100 হতে পারে, কিন্তু -1 -2 এটা কখনো সম্ভব নয়, 0 হবে না। এই কোষ বিক্রিয়া ঘটে 1 হইতেই হবে। তাহলে তাহলে কে ঋণাত্মক ধনাত্মক হইতে পারে? তাহলে E0 সেলটাকে যদি আমার স্বতঃস্ফূর্ত হইতে হবে তাহলে একে অবশ্যই প্লাস হইছে, এটা অবশ্যই পজিটিভ হইতে হবে, অবশ্যই অর গ্রেটার দেন 0 হতে হবে, নালে তো হবে না হলে তো আমার এই কন্ডিশনটা স্যাটিসফাই করবে না। ডেল জি আমার তো ওই যে কোথায় গেল, ডিএলজি মাইনাস, হ্যাঁ এটা হবে না তো। আর আমরা এখানে দেখলাম তো ডেল জি লেস দেন 0 স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া, সদস্য যে কোনো স্বতঃস্ফূর্ত প্রক্রিয়ার ক্ষেত্রে তো গিবসের মুক্ত শক্তি ঋণাত্মকই হচ্ছিল। তাহলে এই পেলাম আমরা হচ্ছে যে স্বতঃস্ফূর্ত প্রক্রিয়ার ক্ষেত্রে কিন্তু E0 হচ্ছে অলওয়েজ পজিটিভ, অস্বতঃস্ফূর্ত হলে E0 সেল লেস দেন ঋণাত্মক বা লেস দেন 0, আর সাম্য অবস্থায় থাকলে ইকুয়াল টু 0। বোঝা গেল? কথাগুলি বোঝা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ তার মানে এন আর এফ ফ্যাক্টর না, ফ্যাক্টর হচ্ছে E0 সেল ফর স্পন্টেনিয়াস বা স্বতঃস্ফূর্ত। তাহলে একটু টেস্ট করি, ঠিক আছে? হুম সরি একদম ধরো এটা একটা তড়িৎদ্বার, এটা একটা তড়িৎদ্বার, এর E0 সেল দেওয়া আছে, E0 সেল দেওয়া আছে, এর হচ্ছে E0 ভ্যালু দেওয়া আছে হচ্ছে এটা অ্যানোড, হ্যাঁ এটা ক্ষেত্রে এটা ক্যাথোড, এর E0 ভ্যালু -0.5, এর ভ্যালু দেওয়া আছে -0.34। তাহলে বলো তো এই কোষ বিক্রিয়াটা কি হবে না? স্বতঃস্ফূর্ত হবে, কেন? দুইটা মাইনাস দুইটা মাইনাস হচ্ছে আমরা একটা জিনিস বলছি যে এখানে তো হাইড্রোজেন না, এখানে তো কম্পেয়ার, হ্যাঁ আমরা হাইড্রোজেনটাকে ধরে নিয়ে আমরা কম্পেয়ার করে মানগুলো বের করছি, এ ভালো এ খারাপ। কিন্তু যখন আমি দুইটা খারাপ ছেলেকে একসাথে নিয়ে রাখবো, একজন 100-র মধ্যে 120 পাইছে ও ভালো, একজন 100-র মধ্যে 90 পাইছে ও খারাপ,
আবার আরেকজন 100-এর মধ্যে 89 পাইছে, তাহলে ও খারাপ। এবার দুজন খারাপের মধ্যে কে ভালো কে খারাপ বুঝবো? যে একটু বেশি হয়েছে। যে একটু বেশি পাইছে, এবার এই দুজনেই তো খারাপ। হ্যাঁ যে একটু বেশি আছে ও। তো দুজনের বিচারণ বিভাবে আমি এটা দিয়ে দিলাম। তাহলে এইবার এই সেল বিক্রিয়াটা হবে কি হবে না আমরা তাহলে একটু টেস্ট করে দেখি। তাহলে দেখি এটা থেকে এটা মাইনাস করে দিব, E0 সেলটা বার করি। তাহলে মাইনাস মাইনাস 0.34 প্লাস মাইনাস মাইনাস আমার হয়েছে প্লাস হবে তো। প্লাস তাহলে হইতে সাথে সূত্র তাহলে মাইনাস 0.34 প্লাস 0.5 মাইনাস এটা হবে তাহলে কি ধনাত্মক ভ্যালু পাচ্ছি, হ্যাঁ পজিটিভ ভ্যালু, স্বতঃস্ফূর্ত। তাহলে স্বতঃস্ফূর্ত। বুঝতে কোনো অসুবিধা আছে? না হ্যাঁ, আর আমরা আগেও বলছিলাম এটাকে বড় হইতে হবে, এটা হ্যাঁ। বড় হলেই কোষ বিক্রিয়াটা হবে। এটা তো ক্যাথোড, তাহলে এই মাইনাস 0.54 বড় না 0.34 বড়? 34 বড়। এটা বড়। এটা তো শর্টকাট মনে রাখতে বলছি। যাই করবা আমি যে কথাগুলি বলছি ক্যাথোড বড় হবে। প্রথমে ওইগুলাই আসবে ঘুরে ফিরে সব সম্পর্ক দিয়ে। এর জন্যই আমি আগে তোমাদের ওই বীজ মন্ত্রটা দিয়ে রাখছি যে এটার মানটা বড় হইলেই স্বতঃস্ফূর্ত হবে, আর নাহলে অস্বতঃস্ফূর্ত। বাইরে থেকে এনার্জি দিতে হবে ওই কোষ বিক্রিয়াতে। এটা জিরোর মধ্যে শেষ ঠিক আছে? কে তড়িৎ রসায়ন কি কঠিন? না 11 to 9 10 যেরকম একটু কঠিন কঠিন লাগতো, গোলাইতে এখন গোলাবে? হবে না। হ্যাঁ গোলাবে না তো। তাহলে E0 সেল দেখো ধনাত্মক, তার মানে হচ্ছে বুঝতে কোনো অসুবিধা নাই? ঠিক আছে, তাহলে আজকে এইটুকু থাকলো। এর পরের দিন আমরা শুরু করবো হচ্ছে নার্স ইকুয়েশন। এটা তোমাদের চলে গেছে, যদিও আমি একটু বেশি হয়তো অ্যাডভান্স চলে গেছি। বলছেন নার্স ইকুয়েশন, তুই দিন পড়াবি নার্সের সমীকরণ। যাও নার্স, না না সিস্টার নার্স না মনে রাখলে নার্স মনে রাখবে। বলে গেছি।